আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনায় সাংগঠনিক যে বিবেচনা সমূহ, যেসব জিনিস সাংগঠনিক আচরণের সময় তোমার বিবেচনা করতে হয়, সাংগঠনিক সংগঠনটা গঠন করার সময় বিবেচনা করতে হয় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেই জিনিসগুলো আজকে আমরা করব। হ্যাঁ, প্রথমে দেখো এই সংগঠনটা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে সংগঠন সিস্টেমটা, এটা কিন্তু একটা সিস্টেম। এটা একটা সিস্টেম কি কারণে? প্রধানত 4টা কারণে এই সংগঠন, মানব সম্পদ ব্যবস্থাপনায় যে সংগঠনটা ব্যবহার করা হয় বা যে সংগঠনটা, প্রতিটা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সংগঠন থাকে আমরা জানি, ওই সংগঠনের মধ্যে যে মানব সম্পদ ব্যবস্থাপনায়ও একটা সংগঠনের মধ্যে অন্তর্ভুক্ত, এবং এটা একটা পদ্ধতি। ওই সংগঠনটাও একটা পদ্ধতি। প্রথমে এটা কেন পদ্ধতি? এটা একটা মুক্ত বা বন্ধ বিনিময়, যে মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে যে সংগঠন ব্যবহার করা হয় সেটা তো প্রতিষ্ঠানের সেই সংগঠনটাকেই ব্যবহার করা হচ্ছে, এবং সেটাকে বিনিময় হচ্ছে একজন একজনের সাথে, একটার সাথে একটা। যেমন একটা প্রতিষ্ঠানে কিন্তু যে কর্মী বাহিনী থাকে, তারা একজন একজনের সাথে কি হয়, একটা প্রতিষ্ঠানের মনে করো সে কতদিন প্রোডাকশন ইউনিটে কাজ করতো, তারপর সেখান থেকে কি হয় আবার সে ক্রয় ডিপার্টমেন্টে কাজ করে, অনেক সময় দেখা যায় তাকে বিক্রয় ডিপার্টমেন্টে কাজ করতে হয় না, অনেক সময় বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতে হয়। তো একটার সাথে একটা লিঙ্ক আপ যদি না থাকে, একটা প্রসেস যদি এটা না হতো, ওকে অন্য একটা জায়গায় কাজ করতে পারতো, অন্য একটা ডিপার্টমেন্টে। অবশ্যই একটার সাথে একটা লিঙ্ক আপ আছে দেখেই কি একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্টে যে কাজ করে, হ্যাঁ, কাজ করতে পারে, বিভিন্ন শাখায় গিয়ে কাজ করতে পারে। এই জন্য এটা একটা মুক্ত বা বন্ধ বিনিময়। তারপর হচ্ছে পরস্পর নির্ভরশীলতা, যে একটা সংগঠন একটা পদ্ধতি, কারণ হচ্ছে সংগঠনে একটা সিস্টেমের সাথে তার অন্যান্য যে সাব সিস্টেম গুলো আছে সেগুলোর কি আছে, একটা নির্ভরশীলতা আছে। এই জন্য সংগঠনকে বলা হয় একটা পরস্পর নির্ভরশীল একটা পদ্ধতি। তারপর হলো এটা একটা ভারসাম্যপূর্ণ সমষ্টি। ভারসাম্যপূর্ণ সমষ্টি হতে বোঝা যে সামগ্রিক যে সিস্টেমগুলো, অনেকগুলো অংশ আছে। এই যে একটা সামগ্রিক সিস্টেম থাকে, একটা প্রতিষ্ঠানের সামগ্রিক কিছু সিস্টেম থাকে, সেটা সবগুলো একসাথে ভারসাম্যপূর্ণ সমষ্টি হচ্ছে একটা সংগঠন। এবং সংগঠন হচ্ছে একটা সর্বশেষ হচ্ছে এটা একটা স্থায়ী একটা প্রক্রিয়া। যেমন একটা সংগঠন তুমি চাইলেই এখন একটা সংগঠন গঠন করার পরে, বা একটা প্রতিষ্ঠান কিন্তু মনে করো একটা নির্দিষ্ট সংগঠন একটা টাইপস ফলো করে, তখন সে চট করে কিন্তু একটা অন্য সংগঠন প্রক্রিয়াতে চলে যেতে পারে না। তাকে তার মতো করেই কি করতে হয়, ওই সংগঠনটাকে প্রথমে যদি অন্য একটা সংগঠনে রূপান্তর করতে চায়, তার অনেক বড় একটা প্রসেস, অনেক বড় একটা চেঞ্জ আনতে হয়। তো এই জন্য যে সংগঠন হচ্ছে একটা তোমার পদ্ধতি, যে 4টা কারণে সংগঠন হচ্ছে একটা পদ্ধতি। ঠিক আছে? এরপর সংগঠন কিন্তু একটা সংগঠন কাঠামো নিয়ে আমরা পড়ি। আমরা আগে অর্গানাইজেশন বিহেভিয়ারের মধ্যে কিন্তু সংগঠন নিয়ে অনেক পড়াশোনা পড়ছি না? এই পড়াগুলো সবগুলোই এই চ্যাপ্টারে তোমার ওই পড়াগুলোকেই রিভাইভ করবে, ওইগুলাই আবার তোমার মনে করার চেষ্টা করতে হবে যে আমি ওগুলা পড়ে আসছিলাম, এগুলো আবার এখানেও লিখতে হবে কিছু। যেমন সংগঠন স্ট্রাকচার সম্পর্কে আমরা কি পড়ি, সংগঠন স্ট্রাকচারটা কি? এনসি রায় চৌধুরীর মতে, স্ট্রাকচার ইজ অফ অ্যান অর্গানাইজেশন is the framework of management. ম্যানেজমেন্ট যেই ফ্রেমওয়ার্কে চলে সেই ফ্রেমওয়ার্কটাকেই বলতেছে অর্গানাইজেশন স্ট্রাকচার অথবা সংগঠনের কাঠামো। সংগঠন কাঠামো হলো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার চিত্র বা নকশা, মানে একটা প্রতিষ্ঠান বা ম্যানেজমেন্ট যেভাবে চলে, ম্যানেজমেন্টটা কিন্তু আসলে প্রতিষ্ঠানটাকে বোঝায়, প্রতিষ্ঠান বলতে তো কিছু নাই, ম্যানেজমেন্ট যেভাবে চলে ম্যানেজমেন্টটাকেই হচ্ছে একটা প্রতিষ্ঠান বলে। মানুষের অ্যাক্টিভিটিসটাকেই কিন্তু আসলে আমরা সংগঠন বলি। হ্যাঁ, সংগঠন কাঠামোর যে এই যে প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনার চিত্র, যেভাবে ব্যবস্থাপনা চলে, যদি সরলরৈখিক আকারে চলে বা আমরা অনেকগুলো টাইপস পড়ছি ওই ধরনের চলে, যেভাবে ওদের ক্ষমতা এবং কর্তৃত্বগুলো বন্টিত হয়, ওইটাই হচ্ছে সংগঠন কাঠামো। ঠিক আছে? এরপরে আমরা চলে যাই সংগঠন কাঠামোর কয়টা প্রকারভেদ। এখানে এইটা সবাই পড়ছে না? এটা সবার মনে আছে? গত বছর এটা মনে হয় আমি পড়াইছিলাম না?
ব্যবস্থাপনা জি সংগঠন ম্যাম। প্রকারভেদ আমরা মোটামুটি পড়ছি, ম্যাম এটা পড়ে পড়তে হবে। হ্যাঁ, এটা আমাদের এবারও পড়তে হবে। আমরা 5টা ধরন পড়েছিলাম ব্যবসা ব্যবস্থাপনা সংগঠনের। ব্যবস্থাপনা যখন একটা ম্যানেজমেন্ট সংগঠন করতে যায় তো 5 ধরনের টাইপস দেখা যায় সাধারণত। একটা হচ্ছে কি সরলরৈখিক, একটা হচ্ছে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন। তারপর 3 নাম্বারটা কি বলো, দেখা যাচ্ছে? কার্যভিত্তিক সংগঠন। কার্যভিত্তিক নাম্বার সংগঠন। হ্যাঁ, 4 নাম্বার হলো তাহলে কমিটি সংগঠন। ম্যাট্রিক্স সংগঠন। 5 নাম্বার কি ম্যাট্রিক্স 5 নাম্বার ম্যাট্রিক্স সংগঠন। সরলরৈখিক সংগঠন সম্পর্কে বলতে পারবা এক লাইন? সরলরৈখিক সংগঠন সম্পর্কে বলো। এখানে সরলরৈখিক সংগঠনটা দেওয়া আছে, সরলরৈখিক সংগঠন সম্পর্কে এক লাইন বলো। কেউ বলতে পারবা? এক লাইনে বলতে হবে, বললেই হবে যে এটা আমরা ম্যাম উপর থেকে একদম কোনো প্রতিষ্ঠানের অফিসার মানে উচ্চভিত্তিক অফিসার থেকে যে একদম কর্মীদের কাছে যেই নির্দেশনা আসে কাজের, সেটাকে সরলরৈখিক সংগঠন বলা হয়। ঠিক আছে, এটাই মানে সরলরৈখিক সংগঠন বলতে বোঝায় যখন কর্তৃত্ব এবং ক্ষমতা উপর থেকে সরল রৈখিক আকারে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে, সেটাই হচ্ছে সরলরৈখিক সংগঠন। এখানে ক্ষমতা কর্তৃত্ব কথাটা ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে ক্ষমতা কি নেমে আসে, ক্ষমতা এবং কর্তৃত্ব। ও যেটা বলেছে এটা ঠিক আছে, এটা আরেকটু সুন্দর করে লিখবা যে ক্ষমতা এবং কর্তৃত্ব যখন প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত সরলরৈখিক আকারে নেমে আসে সেটাকেই বলতেছে কি সরলরৈখিক সংগঠন। যেমন এখানে দেখো জেনারেল ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, ফোরম্যান, ওয়ার্কারম্যান, এখানে আবার মার্কেটিং ম্যানেজারের নিচে তাদের স্টাফরা থাকবে, ফাইন্যান্স ম্যানেজারের নিচে তাদের স্টাফরা থাকবে। তার মানে সরলরৈখিক আকারে উপর থেকে নিচের দিকে নেমে আসছে, আশেপাশে যাচ্ছে না। আশেপাশে যাচ্ছে? যেমন মার্কেটিং ম্যানেজার কি প্রোডাকশন ম্যানেজারকে কোনো ক্ষমতা কর্তৃত্ব দিতে পারবে? পারবে না। তার মানে এটা হচ্ছে কি লাইন অর্গানাইজেশন, যেখানে ক্ষমতা এবং কর্তৃত্ব উপর থেকে সরলরেখা আকারে নিচের দিকে নেমে আসে, সেটা হচ্ছে কি সরলরৈখিক সংগঠন। ভেরি গুড, তোমাদের মনে আছে। এরপরেরটা বলো সরলরৈখিক এবং উপদেষ্টা সংগঠন। এটা কারো মনে আছে? সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন, একটু দেখো চিত্রটা, দেখে তোমরা বুঝতে পারবা। ম্যাম কর্মীদেরকে যে সহায়তা করা হয় কার্য সম্পাদনের জন্য উপদেশ দেওয়া হয়, সেটাকে বলা হয় সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন। না, সরলরৈখিক কথাটা তো তোমরা বুঝলা যে ক্ষমতাটা কর্তৃত্বের উপর থেকে নিচ পর্যন্ত নেমে আসে। এখানেও নেমে আসে, কিন্তু এখানে সাথে সাথে একজন অ্যাসিস্ট্যান্ট থাকে। যেমন এখানে দেখো নীল গোলাপি কালার দেওয়া আছে, যেগুলা হচ্ছে আমরা সরলরৈখিক একটু আগে পড়লাম। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অফ ম্যানুফ্যাকচারিং, তার নিচে ম্যানেজাররা আছে। এটা হচ্ছে তোমার লাইন ফাংশন, লাইন অর্গানাইজেশনটাকে বোঝায়। হ্যাঁ, যখন লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশন হয়ে যায় তখন পাশে পাশে দুজন কর্মী নিয়োগ করা হয়। নীল নীল কালারের দেখো, নীল কালারে দেওয়া আছে কর্পোরেট অ্যাটর্নি, অ্যাসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট, মানে সবাইকে সাহায্য করার জন্য দেখো দুজন দুজন একজন একজন করে উপদেষ্টা দেওয়া আছে না? জি ম্যাম। এই নীল কালার মানে সবারকে কাজ করার জন্য সরলরৈখিক আকারেই ক্ষমতাটা বন্টিত হবে, কিন্তু তাদেরকে সহায়তা করার জন্য একজন করে যখন উপদেষ্টা দেওয়া হয় সেটাকে বলা হয় সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন। ঠিক আছে, বুঝতে পারছো? এর পরেরটাতে জি ম্যাম। এবার হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানের অনেক বেশি কাজ থাকে, অনেকে মনে করে যে ক্ষমতা উপর থেকে নিচ পর্যন্ত এভাবে না দিয়ে কাজের ভিত্তিতে তাকে ক্ষমতা দিলে তাহলে কি প্রতিষ্ঠানটাকে যেভাবে ভাগ করা যায়, যে প্রতিষ্ঠানের সমগ্র কার্যাবলীকে যখন আমরা কাজের সমজাতীয়তার ভিত্তিতে ভাগ করব, হ্যাঁ, সেটাকেই বলতেছে কার্যভিত্তিক সংগঠন। যেমন এখানে দেখো জেনারেল ম্যানেজার থাকবে, সে কি করবে ফাইন্যান্স এবং হিউম্যান রিসোর্স দুইটা ডিপার্টমেন্টের মধ্যে যার সাথে যেটা যাবে তাকে সেটা তাকে দিয়ে দিবে। যেমন এখানে দেখো অপারেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, প্রোডাক্ট মার্কেটিং, এখানে যে প্রোডাক্ট মার্কেটিং এর আন্ডারে তার সাথে যেই কাজগুলো যায় তাকে সেই কাজগুলো দিবে। অপারেশন বা ক্রয় বিক্রয় এই ধরনের অপারেশন গুলোর সাথে যা যেই রিলেটেড কাজগুলো তাকে দিবে। রিসার্চ এন্ড ডেভেলপের সাথে যে ডেভেলপমেন্টের সাথে যে সংযুক্ত কার্যাবলীগুলো তাকে দিবে। তো প্রতিষ্ঠানে কাজগুলো সেভাবে বন্টিত হবে, ক্ষমতা এবং কর্তৃত্ব তাকে সে যতটুকু কাজ করবে ততটুকু কর্তৃত্ব করবে, ব্যাপারটা এরকম আসবে। অর্থাৎ কাজের
কাজের ভিত্তিতে যদি ক্ষমতা এবং কি বলে ক্ষমতা এবং কর্তৃত্ব বন্টিত হয় কাজের ভিত্তিতে, তো ফাংশনাল তো যেহেতু কাজের ভিত্তিতে যদি বন্টিত হয় তাহলে সেটাকে বলতেছে কার্যভিত্তিক সংগঠন বা ফাংশনাল অর্গানাইজেশন। ঠিক আছে, এটা বুঝতে পারছো? জি ম্যাম। এর পরেরটাতে চলে যাই, তোমাদের এগুলো মোটামুটি পড়া আছে, একটা বুঝতে সহজ হবে। এর পরেরটা হচ্ছে কমিটি অর্গানাইজেশন। কমিটি অর্গানাইজেশনটা কি বলো, মনে আছে কারো? আচ্ছা, কমিটি কমিটি অর্গানাইজেশন, একটা হ্যাঁ বলো ফারজানা বলো। আপনি বলেন থাক। আচ্ছা ঠিক আছে, কমিটি অর্গানাইজেশনটা হচ্ছে যখন কোনো বিশেষ কোনো কাজ, বিশেষ কোনো প্রতিষ্ঠান অনেক বিশেষ কোনো কাজ থাকতে পারে না, বা অনেক কোনো একটা বিশেষ কাজের একটা উদ্ভব হলো, ওই বিশেষ কাজের জন্য যখন আমরা কি করব, একটা নির্দিষ্ট কমিটি গঠন করে কাজটা সম্পাদন করা পর্যন্ত কমিটি থাকবে এবং তাকে কর্তৃত্ব থাকবে, ক্ষমতা থাকবে, এবং সে কাজটা শেষ হওয়া মাত্র তাদের কর্তৃত্ব এবং ক্ষমতা চলে যাবে। ওই ধরনের কোনো সংগঠন যদি আমি গঠন করি তাহলে ওইটাকে বলা হচ্ছে কমিটি অর্গানাইজেশন, বা বিশেষ কোনো প্রশাসনিক কার্যাবলী সম্পাদনের দায়িত্বে নিয়োজিত কতিপয় ব্যক্তির যখন সমষ্টিকে কমিটি বা কমিটি সংগঠন বলা হয়। মানে বিশেষ কোনো কাজের জন্য ওরা আসবে, কাজটা শেষ হবে, তাদের ক্ষমতা এবং কর্তৃত্ব চলে যাবে। যেমন এখানে দেখো, বোর্ড অফ ডিরেক্টর একজন থাকবে, তার আন্ডারে একটা ফাইন্যান্স কমিটি হবে, তারা শুধু ফাইন্যান্সিয়াল যে জিনিসগুলো আছে ফাইন্যান্স কমিটি সেটা করবে। এরপর এখানে হচ্ছে এক্সিকিউটিভ কমিটি, তারা এক্সিকিউশন করবে, বিভিন্ন নির্বাহী কাজগুলো তারা পালন করবে। এরপর হচ্ছে পারচেস কমিটি, ক্রয় কমিটি থাকবে, ক্রয় কমিটির সিগনেচারে ক্রয় হবে সবকিছু, তাদের সিগনেচার ছাড়া কোনো ক্রয় হবে না, এবং যখন ক্রয় শেষ হয়ে যাবে কমিটিটা কি আর অস্তিত্ব থাকবে না। আবার প্রমোশন কমিটি, যখন প্রমোশন দরকার হবে তখন এই কমিটিটা গঠন হবে, আবার প্রমোশন করা শেষ তখন আর এই কমিটিটা থাকবে না। আবার ম্যাটেরিয়াল ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, জেনারেল ম্যানেজার আন্ডারে থাকবে। মানে যে উপর থেকে নিচ পর্যন্ত ক্ষমতা আসার সময় যখন পাশে পাশে কমিটি, সেটাকে কমিটিকে পুরো দায়িত্ব দেওয়া হবে, কমিটি থেকে ওরা জবাবদিহি নিবে। ঠিক আছে, ওইটাকে বলতেছে কমিটি অর্গানাইজেশন স্ট্রাকচার। হ্যাঁ, কর্তৃত্বটা শুধু কমিটি করবে এবং সে জবাবদিহি করবে কাকে, বোর্ড অফ ডিরেক্টরসকে, জেনারেল ম্যানেজারকে শুধু জবাবদিহি করবে, সব কাজের জন্য তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে, ওরা আর ফিরেও তাকাবে না, ওরা শুধু তার থেকে জবাবদিহি নিবে কাজটা হয়েছে নাকি। ওইটাই হচ্ছে কমিটি অর্গানাইজেশন। ঠিক আছে, এর পরেরটাতে চলে যায় ম্যাট্রিক্স সংগঠন। ম্যাট্রিক্স সংগঠনটা আমরা পড়ছিলাম যখন কি করে, কার্যভিত্তিক সংগঠন এবং সরলরৈখিক সংগঠনকে একত্রিত করে যে সংগঠনটা গঠন করা হয় সেটাকেই বলা হয় কি, ম্যাট্রিক্স অর্গানাইজেশন। এখানে তোমার এটা একটা অভিনব সংগঠন কাঠামো যেখানে প্রতিষ্ঠানের উন্নত কলা কৌশল ব্যবহার করা যায় এবং কারিগরি জ্ঞানটাও কি করা যায় এখানে ব্যবহার করা যায় সহজে। যেমন দেখো, এখানে টপ ম্যানেজমেন্ট থেকে কিন্তু ম্যানুফ্যাকচারিং ম্যানেজার, সেলস ম্যানেজার, ফাইন্যান্সিয়াল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এরা সবাই আসছে, উপর থেকে নিচ পর্যন্ত আসছে না। তার মানে এটা দেখতে অনেকটা কিসের মতো লাগতেছে, সরলরৈখিক সংগঠনের মতো লাগতেছে, দায়িত্ব এবং কর্তৃত্বটা উপর থেকে নিচ পর্যন্ত আসতেছে। আবার দেখো, এখান থেকে প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট এ, ম্যানেজার প্রজেক্ট বি, ম্যানেজার প্রজেক্ট সি, এবং বিভিন্ন প্রজেক্টের মতো করে গঠন করেও কিন্তু ওরা ওদেরকে সরলরৈখিক আকারে, দেখো এই উপর থেকে নিচ পর্যন্ত নামছে, আবার পাশ থেকেও গিয়েছে। তার মানে এটার সাথে এটা ওভারল্যাপিং হয়ে গেছে, একটার সাথে কি হয়ে গেছে, এটার সাথে এটা এক পাশ থেকে এই পাশ থেকেও আসছে না, ওই দুই পাশ থেকেই নির্দেশনা পাচ্ছে। আবার সেলস ইউনিট থেকেও মাঝে মাঝে কি হবে, নির্দেশনা পাবে। সবকিছু কম্বাইন করে যদি কোনো সংগঠন গঠন করা হয়, মানে কর্তৃত্ব এবং দায়িত্বটা এমন ভাবে দেওয়া হবে, উপর থেকে দেওয়া হচ্ছে দায়িত্ব, তারপরে আবার পাশ থেকেও তোমার ওটা জবাবদিহিতা নিশ্চিত করতেছে। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং, ওরা ম্যানুফ্যাকচার যদি না করে সেলস কিভাবে করবে, সেলস যদি সেলস করতে না পারে ফাইন্যান্স কিভাবে আসবে, আবার এই সব কিছু করার জন্য হিউম্যান রিসোর্স লাগতেছে, হিউম্যান রিসোর্স ম্যানেজারকে লাগতেছে। তো এই সব কিছু মিলে যখন প্রজেক্ট এ করবে, প্রজেক্ট এর কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিটকেও দরকার হবে, সেলসকেও দরকার হবে, ফাইন্যান্সকেও দরকার হবে, এবং হিউম্যান রিসোর্সকেও দরকার হবে। দেখো, প্রজেক্ট বিতেও কিন্তু সবাইকে দরকার হচ্ছে। তার মানে ওরা এপাশ থেকেও একটা নির্দেশনা পাচ্ছে, উপর থেকেও একটা নির্দেশনা পাচ্ছে না, দুইটা নির্দেশনা মিক্স করে ওরা কাজ করতেছে। তো এই ধরনের অর্গানাইজেশনটাকে বলে হচ্ছে তোমার ম্যাট্রিক্স সংগঠন। ঠিক আছে, এটা বুঝতে পারছো ম্যাট্রিক্স সংগঠনটা?
একটু জটিল হইলেও এই জিনিসটা জি ম্যাম। বেশি প্রচলিত। হ্যাঁ, ম্যাট্রিক্স সংগঠনটা সবচেয়ে বেশি প্রচলিত এখন প্রতিষ্ঠানে। এরপর এটাতে আমরা চলে যাই সংগঠন কাঠামো নির্ধারণে বিবেচ্য বিষয়। যখন সংগঠন কাঠামো, আমরা অনেকগুলো 5টা সংগঠন কাঠামো দেখলাম, যে সংগঠন কাঠামোগুলা প্রতিষ্ঠানে কি করা হয় তোমার প্রচলিত আছে। পুরা ওয়ার্ল্ডেই এই ধরনের 5 ধরনের সংগঠন কাঠামো দেখা যায়। তার মধ্যে যে জিনিসগুলা সংগঠন কাঠামো যখন আমি নির্ধারণ করবো যে আমার প্রতিষ্ঠানের জন্য কোন সংগঠন কাঠামোটা উল্লেখযোগ্য মানে প্রযোজ্য, তখন তোমার কিছু জিনিস অবশ্যই বিবেচনা করতে হবে। প্রথমে হচ্ছে সরলতা, যে এমন একটা সংগঠন কাঠামো আমি নির্ধারণ করলাম, আমার প্রতিষ্ঠানের কর্মীরা এটা বুঝতেই পারতেছে না যে আসলে কে নির্দেশনা দিচ্ছে, আমাদের সংগঠন কাঠামোটা আসলেই কিরকম, সরলরৈখিক নাকি কার্যভিত্তিক নাকি ম্যাট্রিক্স, আমি বুঝতেই পারতেছি না, নাকি কমিটি অর্গানাইজেশনে কাজ করছে বা আমি কমিটিতে কাজ করতেছি, আমি বুঝতে পারি না। যদি এরকম যদি কঠিন যেন না হয়, অবশ্যই সংগঠন কাঠামো নির্ধারণে সরলতা জিনিসটা কি করতে হবে, বিবেচনা করতে হবে। এরপর হলো প্রতিষ্ঠানের লক্ষ্য কি। এক একজন প্রতিষ্ঠানের লক্ষ্য এক এক রকম থাকে। কিছু প্রতিষ্ঠানের লক্ষ্য থাকে টিকে থাকা, যে আমি কোনো রকমের টিকে থাকি, আমি প্রফিট না করলেও চলবে। অনেক প্রতিষ্ঠানের থাকে কি, লক্ষ্য থাকে আমি অনেক প্রফিট আর্ন করবো। আবার অনেক প্রতিষ্ঠানের কি লক্ষ্য থাকে যে না, প্রতিষ্ঠানে শুধুমাত্র প্রফিট হলে হবে না, দেখা যায় সমাজ সেবা করতে হবে, অনেক ধরনের লক্ষ্য থাকে। তো তুমি যখন সংগঠন কাঠামো তুমি নির্ধারণ করবা, অবশ্যই একটা প্রতিষ্ঠানের তার লক্ষ্যটা দেখতে হবে, যে লক্ষ্যটা কি, প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সংগঠন কাঠামো নির্ধারণ করতে হবে। তারপর হলো কাজের প্রকৃতি, প্রতিষ্ঠানের কাজ কি, কি কাজ করে তোমার প্রতিষ্ঠানটা, ওইটার সাথে মিল রেখে যদি দেখো যে এমন অনেক সময় হয় যে সরলরৈখিক সংগঠন কাঠামো যদি আমি নির্ধারণ করি তাহলে আমার কাজটা সুবিধা হয়, তাহলে আমি সংগঠন কাঠামো সরলরৈখিকই রাখবো। আবার এমন যদি হয় যে না, এভাবে যদি সরলরৈখিক রাখি তাহলে আমার নির্দেশনা দিতে সময় লাগে, কাজের দেরি হয়ে যায় বা কাজটা সুইফট হয় না, সেই ক্ষেত্রে তোমার দেখা যায় আমি অন্য কোনো সংগঠন কাঠামো নির্ধারণ করতে পারি, কমিটি অর্গানাইজেশন করতে পারি কিংবা ফাংশনাল অর্গানাইজেশন করতে পারি। তো যে কাজের প্রকৃতি অনুযায়ী কিন্তু সংগঠন কাঠামোগুলো কি হয়, আস্তে আস্তে নির্ধারিত হয়। তারপর হচ্ছে নিয়ন্ত্রণ পরিসর। অনেক সময় দেখা যাবে সংগঠন কাঠামো যেটা থাকে, তোমার নিয়ন্ত্রণ পরিসরটাকে ভেবে দেখতে হয় যে একটা প্রতিষ্ঠান কতটুকু, কয়জন একটা নিয়ন্ত্রণ, যে একটা নির্দিষ্ট একটা ইউনিটের নিচে থাকতেছে, যেমন ক্রয় ইউনিট থাকলে ক্রয় ইউনিটের নিচে কয়জন, দেখা যায় ক্রয় ইউনিটের নিচে দেখা যায় 100 জন মানুষ আছে, বা উৎপাদন ইউনিটের নিচে কতজন মানুষ, তাদেরকে কয়জন নিয়ন্ত্রণ করতেছে, তাদেরকে আবার বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া, 100 জনকে একজন নিয়ন্ত্রণ করবে। তারপর ওই 100 জন করে করে দেখা যায় 1000 কর্মী আমার, তো আমি 100 জন করে করে 10 জনকে দিলাম, ওই 10 জনকে আবার নিয়ন্ত্রণ করতে হবে। তো নিয়ন্ত্রণ পরিসরটা কতটুকু, এমন যেন না হয় যে একজন নিয়ন্ত্রণ করতেছে 1000 মানুষকে, এটা কখনো সম্ভব হয় না। তখন কি হয়, 100 জন 100 জন করে করে ভাগ করে দেয়। নিয়ন্ত্রণ পরিসরটা যেন কারো আয়ত্তের বা সাধ্যের বাহিরে না চলে যায়, নিয়ন্ত্রণ পরিসরটা অতটুকুই রাখতে হবে। এরপর হচ্ছে প্রতিষ্ঠানের আয়তন, প্রতিষ্ঠানের আয়তনটা কতটুকু, যে আমার নিয়ন্ত্রণ পরিসরের সাথে সাথে একটা প্রতিষ্ঠানের আয়তনটাও সবসময় সংগঠন কাঠামো নির্ধারণের সময় অবশ্যই মাথায় রাখতে হয়, যে প্রতিষ্ঠানের আয়তন যত বড় হয় তার নিয়ন্ত্রণ সংগঠন কাঠামোটা ওভাবেই নির্ধারিত হয়। সরলরৈখিক সাধারণত ছোট ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরলরৈখিক সংগঠন ব্যবহার করা হয়, কিন্তু প্রতিষ্ঠানের আয়তন এমন যদি হয় তারা কি করে, হয়তো পৃথিবীর 100টা দেশে ব্যবসা করতেছে, তখন তার পক্ষে সরলরৈখিক সংগঠনটা আর কি করা যায় না, সে মেনটেন করতে পারে না। তো ওই সব প্রতিষ্ঠানের আয়তনটাও একটা এখানে বড় ফ্যাক্টর। কিংবা মনে করো তুমি বাংলাদেশের 64 জেলায় ব্যবসা করতেছো, হ্যাঁ, ওইটা হতে পারে যেমন প্রাণ কোম্পানির আমরা কথা জানি, প্রাণের ওরা কি করে, ওরা ছোট ছোট অনেক কিছু ওরা উৎপাদন করে এবং পুরা বাংলাদেশের ব্যবসা করতেছে না, তুমি বাংলাদেশের কোনো একটা কোনায় যে পাবা না যেখানে প্রাণের প্রোডাক্ট পাওয়া যায় না, পাবা। তারপর ইউনিলিভার তুমি যেখানেই যাও দেখবা ইউনিলিভারের প্রোডাক্ট আছে, তার মানে ওদের প্রতিষ্ঠানের প্রোডাক্টের যে ডিস্ট্রিবিউশন, এটার আয়তনটা অনেক বড়। তো ওরা কি করে, ওরা কি প্রতিষ্ঠান থেকে নিয়ে ওইখান থেকে নিয়ে সব জায়গায় পৌঁছায় দেয় না, কি করে নির্দিষ্ট একটা ওদের অবশ্যই ডিভিশনাল অফিস থাকে, প্রতিটা ডিভিশনে এই ডিভিশনাল অফিস থেকে ডিস্ট্রিবিউটর থেকে তারা কি করে আরো ছোট ছোট যারা খুচরা বিক্রেতা বা পাইকারি বিক্রেতা তাদের কাছে সেল করে, তারা কি করে খুচরা বিক্রেতার কাছে সেল করে। তো প্রতিষ্ঠানের আয়তনের অনুযায়ীও অনেক সময় সংগঠন কাঠামো নির্ধারণ করা হয়। এরপর আমরা অনেক কিছু দেখেই নির্ধারণ করলাম, সবচেয়ে বেশি যেটা দেখতে হয় সেটা হচ্ছে শৃঙ্খলা।
বা ডিসিপ্লিন। যদি একটা সংগঠন কাঠামো নির্ধারণ করার পর আমার প্রতিষ্ঠানে ডিসিপ্লিনই না থাকে, যে আমার প্রতিষ্ঠানটা এলোমেলো হয়ে যাচ্ছে, কোনো ডিসিপ্লিনকে মেনটেন করতে পারতেছে না সংগঠন কাঠামোর কারণে, তাহলে ওই ধরনের সংগঠন কাঠামো অবশ্যই কি বিবেচ্য নয়। এমন সংগঠন কাঠামো তৈরি করতে হবে বা অবশ্যই নির্ধারণ করতে হবে যেটার মধ্যে কি থাকবে না, তোমার অবশ্যই শৃঙ্খলা থাকবে, বিশৃঙ্খলতা থাকবে না। তোমার প্রতিষ্ঠানে সবাই সুশৃঙ্খলভাবে কাজটা বা লক্ষ্য আদায় করতে পারবে, লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে পারবে, ওই ধরনের সংগঠন কাঠামো দরকার হবে। এরপর হলো নমনীয়তা। অনেক সময় দেখা যায় নতুন প্রযুক্তি আসে, কিংবা দেখা যায় যে করোনা একটা নতুন পরিস্থিতি, যে একটা বিভিন্ন ধরনের পরিস্থিতি আসতে পারে, বা অনেক সময় দেখা যায় তোমার প্রতিষ্ঠান বা যে তোমার ফ্যাক্টরি ওখানে ঝড় হয়ে কি হয়েছে, তোমার ফ্যাক্টরিটা ভেঙে গেছে। তো অনেক ধরনের প্রতিকূল আবহাওয়া, প্রতিকূল পরিস্থিতি আসতে পারে। তো প্রতিকূল পরিস্থিতিতে আসলে তুমি কি করবা, কিভাবে তোমার প্রতিষ্ঠানকে তোমার ওই নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াবা, ওইটাই হচ্ছে নমনীয়তা। প্রতিষ্ঠানকে নমনীয়, এমন কোনো শক্ত সংগঠন কাঠামো আমরা করব না বা প্রতিষ্ঠানের জন্য নির্ধারণ করা যাবে না যেটা নমনীয়তা নাই, যেটা চেঞ্জ করা যায় না। চেঞ্জ করা যায় ওরকম সংগঠন কাঠামোই তোমার কি করতে হবে, নির্ধারণ করতে হবে। তারপর হচ্ছে কর্তৃত্বের ধরন, যে কর্তৃত্ব যারা করবে প্রতিষ্ঠানের, ওদের কর্তৃত্বের ধরনটা কেমন হবে। কাজ বেশি কিন্তু কর্তৃত্ব নাই, কর্তৃত্ব বেশি কাজ নাই, ওরকম যেন না হয়। এমন হতে হবে কর্তৃত্বটা যে যার যতটুকু কাজ ততটুকু কর্তৃত্ব থাকে, বেশিও না আবার কমও না। এরপর হচ্ছে আর্থিক ক্ষমতা, যে একটা সংগঠন কাঠামো অনেক সময় দেখা যায় আমি চাচ্ছি আমি ম্যাট্রিক্স সংগঠন আমি আমার প্রতিষ্ঠানে কি করব, কাজে লাগাবো, কিন্তু আমার আর্থিক ক্ষমতা নাই সেই ম্যাট্রিক্স সংগঠনটাকে চালানোর মতো। তার মানে আর্থিক ক্ষমতাও থাকতে হবে একটা সংগঠন কাঠামো নির্ধারণে। একটা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষমতাও থাকতে হবে সেই সংগঠন কাঠামোটাকে চালানোর মতো। ঠিক আছে। এরপর হলো দক্ষতা। অবশ্যই এই সংগঠন কাঠামোটাকে দক্ষতার সাথে কি করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। তুমি সংগঠন কাঠামো নির্ধারণ করলা, সেটা তুমি দক্ষতার সাথে বা তোমার দক্ষতাটা সেইটাকে চালানোর মতো দক্ষতাই তোমার, দক্ষ কর্মী তোমার নাই, তখন দেখা যাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হবে না। খালি খালি একটা সংগঠন কাঠামো আমি নির্ধারণ করলাম, খুব কঠিন সংগঠন কাঠামো, আমার কাছে ভালো লাগছে ব্যাস, কিন্তু আমি আসলে আমার জন্য হয়তো সরলরৈখিকটাই ভালো ছিল, কিংবা আমার জন্য হয়তো ফাংশনাল অর্গানাইজেশনটাই ভালো ছিল, বা এরকম কোনো হয়তো সংগঠন ভালো ছিল, কিন্তু আমি অন্য একটা সংগঠন কাঠামো নির্ধারণ করে ফেললাম। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে দক্ষতার সাথে সেটা অপারেট করা যাচ্ছে না, লক্ষ্য অর্জনও হচ্ছে না। তখন দেখা যায় প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে পারে না, বিফল হয়ে যায়, কিংবা তার কি করে লসে পড়ে যায়। ঠিক আছে, এগুলা হচ্ছে সংগঠন কাঠামো নির্ধারণে বিবেচ্য বিষয়। এগুলা বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আজকে পর্যন্তই, আজকে আর পড়াবো না।